আমরা যখন সরকার গঠন করার পরিস্থিতিটা আসে, যখন এক দফা ঘোষণা হয়ে যায়, তখন তো আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে সরকারের পতন ঘটানো, আওয়ামী লীগ সরকার। এবং তখন কিন্তু আমরা তো দেশকে কোনো অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারি না। আমাদেরকে একটা দিক নির্দেশনা বা একটা আমাদের পরবর্তীতে কি হবে এটাও ভাবা আমাদের দায়িত্ব ছিল। সেই জায়গা থেকে তখন আমরা ভাবছিলাম যে পরবর্তীতে বাংলাদেশের দায়িত্বটা কে নিবে। তখন আমাদের কাছে আমাদের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সব মিলিয়ে উনি ছাড়া আমরা আর কাউকে পাইনি যে পার্সোনালিটি দিয়ে এটা ম্যানেজ করা সম্ভব। তো সেই জায়গা থেকে ওনাকে তো পার্সোনালি আমরা আগে চিনি না, ওনাকে আমরা চিনি ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরেট হিসেবে সবাই চিনি বাংলাদেশে, বাট পার্সোনালি ওনার সাথে তো আমাদের কাজের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সেই জায়গা থেকে ওনাকে রিকোয়েস্ট করা, উনিও রাজি হলেন, আসলেন। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে এখানে আসলে অনেকগুলো, যেটা আমি এর আগে অনেকবার বলেছি, যে এই সরকারের, অন্তর্বর্তী সরকারের পাওয়ার স্ট্রাকচারটা একরকম থাকে নাই, বা হচ্ছে ক্ষমতার কেন্দ্রটা এক জায়গায় ছিল না। প্রধান উপদেষ্টা সকল ক্ষমতার কেন্দ্র ছিলেন না, যেটা আগে শেখ হাসিনা ছিলেন। এখন আমরা বুঝতেছি না যে বিএনপি সরকার ভর কেন্দ্রগুলো কোথায় কোথায় ছিল। ভর কেন্দ্রের কিছুটা ছিল হয়তো ক্যান্টনমেন্টে, কিছুটা ছিল হয়তো থাকতে পারে কয়েকজন উপদেষ্টার কোনো গ্রুপ থাকতে পারে, বা কিছুটা ছিল হয়তো আরো অন্য কারো হাতে। কিন্তু অনেক দিক থেকে অনেক কিছু হতো, আমরা বুঝে উঠতে পারতাম না। বা একটা ইনসিডেন্ট হইলো, তো আমি প্রধান উপদেষ্টাকে নক করলাম যে জানতে স্যার এটা কিভাবে হলো, বা আমাদেরকে তো এগুলো জবাবদিহি করতে হয়, আমাদেরকে তো এগুলো ট্যাকেল করতে হয়। তো তিনি মাঝে মধ্যে বলতেন যে আমি তো জানি না এটা কে করলো। তো মানে বোঝা যায় যে অনেক জায়গা থেকে খেলাগুলো বা গেমগুলো অনেক জায়গা থেকে হচ্ছিল। তো পাওয়ারের এপিসেন্টারটা এক জায়গায় ছিল না। আমি একটু বুঝতে চাই যে খেলাগুলো কোথায় হচ্ছে, প্রধান উপদেষ্টা বুঝতে পারছেন না। তো খেলা যে চলছে কোন লেভেলে, এই লেভেলটা যদি বোঝা না যায়, তাহলে কি এখনো অন্তর্বর্তী সরকার অন্ধকারে একটু আচ্ছন্ন, যেটা আমরা বুঝতে পারি না? আপনি কি বলেন? অন্তর্বর্তী সরকারকে বোঝাটা একটু কঠিন হবে, কারণ এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না। এবং এখানে যেই শেষ পর্যন্ত 20-21 জন লোক এসেছেন, উপদেষ্টাদেরকে এটা একটা বোঝা জরুরি যে উপদেষ্টাদেরকে আপনারা যেটা দেখছেন তারা শুধু সামনে আছেন। মানে একটা সরকার জাস্ট সামনে যারা চেহারা থাকেন তারাই যে সবকিছু করেন, নট নেসেসারি। তারা হয়তো জাস্ট 30% অফ দ্য ওয়ার্ক বা পলিসি নিচ্ছেন, এর পেছনে কিন্তু অনেকে পলিসি নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসে যমুনাতে আমি বিভিন্ন পত্রিকার সম্পাদকদেরকেও যেতে দেখেছি। তো তাদের কথা দ্বারাও তো তিনি প্রভাবিত হচ্ছিলেন, তাদের কথা দ্বারাও তিনি হয়তো পলিসি নিচ্ছিলেন। তার আরও অনেক কমিউনিকেশন আছে। বা অনেক সময় আমরা দেখেছি কোনো উপদেষ্টার তার সাথে অনেক বেশি ঘনিষ্ঠতা। খলিলুর রহমানকে আমরা দেখেছি লাস্ট 3-4 মাস ওনার সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এবং এটা নিয়ে অন্যান্য উপদেষ্টারা অভিযোগ করতেন রীতিমতো। যেমন আমি যদি নাম নেই, আসিফ নজরুল স্যার সহ আরো কয়েকজন উপদেষ্টা অভিযোগ করতেন। ইভেন আমাদের জ্বালানি উপদেষ্টা যিনি ছিলেন তিনি অভিযোগ করতেন যে এত বেশি ক্লোজ কেন। মানে তাহলে কি ডক্টর ইউনূস বা প্রফেসর ইউনূস খলিলুর রহমানের হাতে বন্দী হয়ে পড়েছিলেন? মানে আমি তাকে গুরুত্ব দিলাম। তিনি হয়তো অনেক বেশি ভরসা করতেন এবং তিনি হয়তো অনেক বেশি খলিলুর রহমানের উপর নির্ভরশীল হয়ে গেছিলেন শেষ দিকে তার কাজগুলোর জন্য। এবং আমি জানি না তিনি কেন এটা মনে করছেন, হয়তো তিনি বাকিদেরকে দিয়ে কাজ করাতে পারছিলেন না, অথবা খলিলুর রহমানই বিএনপির সাথে ডিলিংসটা করতেছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলো দেখতেছে, সব দিক থেকে হয়তো মার্কিনকে বোঝাচ্ছেন আপনি। মার্কিন ছাড়াও অন্যান্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলো তো সবগুলো প্রায় উনি দেখতেন। যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি নিজেও বলেছেন যে তিনি খুব একটা কিছু করার মতো জায়গায়, তিনি একটা এক্সিকিউটিভ মোড জায়গায় ছিলেন।